হচ্ছে জঙ্গি, তোরা শিবির, বাজে বাজে কথা ভাই, এগুলো মুখে আনা যাবে না। এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের। তিনি আমাদেরকে টেনে হেঁচড়ে টিএসসি অডিটোরিয়ামে নিয়ে গেছে। রাষ্ট্রের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন মাদ্রাসার ছাত্র ভর্তি হতে পারে? আমি কাকে ভয়েস দিচ্ছি সেই ভয়েস শুনছে, আমি কাকে মেসেজ দিই, কি করি না করি, মেসেঞ্জার, কার সাথে কি যোগাযোগ করি, আমি ফেসবুকে কি পোস্ট করছি, এগুলো তো ভাই আগে দেখছি। স্বাধীন হওয়ার পরে তো এগুলো দেখতে চাই নাই আমরা এগুলো কেন দেখলাম? আমাদেরকে যারা দেখালো তাহলে তারা কারা? মাদ্রাসার ছাত্ররা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই সকল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে তারা ভর্তি হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, মা বা'দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা বাংলাদেশে একটি অভূতপূর্ব অবস্থা দেখতে পাচ্ছি। চারিদিকে কেবলমাত্র বৈষম্য বিরোধী আলোচনা বা বৈষম্য বিরোধী কি কি কার্যকলাপ ছিল সমাজে সে বিষয়ে আলোচনা আমরা চারিদিকে দেখতে পাই। কিন্তু একটি বৈষম্যের কথা কেউ বলে না, যে বৈষম্য যুগ যুগান্তর জুড়ে চলে আসছে মানুষের প্রতি এবং সমাজে এটি বিদ্যমান এবং আজকেও এটি খুব বড় করে আলোচনা হচ্ছে না। যে বৈষম্যগুলো এর শিকার হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ, সেই বৈষম্যের কথা এখন আপনাদেরকে একটু বলতে চাই। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ যারা ছিলেন, সমন্বয়ক যারা ছিলেন, যারা রাষ্ট্র এখন পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে বলবো যে এই বৈষম্যগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে চিন্তা এবং চেতনায় আনতে হবে, আপনাদের চিন্তা ভাবনায় আনতে হবে এবং এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে। কারণ আমরা যেই সমাজের কথা বলছি, আপনারা যে সমাজের স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন, সেই সমাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই তিনি বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে কোনো মানুষের উপর অন্য কোনো মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না বা হতেই পারে না ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার উপর ভিত্তি করে কেবলমাত্র মানুষের যদি কোনো মর্যাদা নির্ধারিত হয় সেটা হবে। আর সেটি কার কাছে? সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোরআনে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারাই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। অতএব সেটি কেবল কে আল্লাহকে কতটুকু ভয় পায় এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ফলে কোনো মানুষের তার সামাজিক অবস্থান, তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে, তিনি কোথায় পড়েছেন, তিনি কি স্কুলে পড়েছেন না তিনি মাদ্রাসায় পড়েছেন, তিনি কি সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নাকি তিনি সাধারণ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তিনি কি সবচেয়ে নামি দামি তথাকথিত বেস্ট কাটিং যেইগুলোর বাজারে কাটতি অনেক অনেক বেশি এরকম কোনো সাবজেক্টে পড়েছেন মোস্ট পপুলার, নাকি বা যেগুলোর মার্কেটিং অনেক ভালো বা যেগুলোর বাজার দর অনেক ভালো, যেগুলো এমপ্লয়মেন্ট রেট অনেক ভালো সেগুলো তিনি পড়েছেন, নাকি তিনি এমনি কোনো সাধারণ সাবজেক্টে পড়েছেন, তিনি কি দাড়ি টুপি রাখেন নাকি তিনি একেবারে ক্লিন শেপ শুটেড অ্যান্ড বুটেড, তিনি কি পাঞ্জাবি পড়েছেন, তিনি কি হিজাব নিকাজ পড়েছেন নাকি তিনি অনেক মেকআপ করে খুবই হাই হিল পরে তিনি ঘুরছেন অর্ধ উলঙ্গ অথবা তার শরীরে বিভিন্ন সৌন্দর্য প্রদর্শন করে, এগুলোর উপর ভিত্তি করে কি সমাজে কোনো ধরনের বৈষম্য আছে কি না সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। তো আমরা বলবো যে এখানে মূলত বাংলাদেশ যেখানে প্রায় 85 থেকে 90% মুসলিম বলে আমরা দাবি করে থাকি, সেখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে যারা সত্যিকার অর্থে ট্রুলি যারা ইসলামকে প্র্যাকটিস করে সেই সকল ব্যক্তির এখানে সবচেয়ে বেশি বৈষম্যের তারা শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে। এখনও ধরুন তো মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থা বলতে কি মাদ্রাসাকে এখন অন্তর্ভুক্ত করা হয়েছে? না, অন্তর্ভুক্ত করা হয় নাই। মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থা বলতে যেখানে জাগতিক বা এই দুনিয়ার শিক্ষা পড়ানো হয়। আর দুনিয়ার এই জাগতিক শিক্ষা কি মানুষকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানায়? এর কি কোনো রেকর্ড আছে? বা নৈতিকতা, মূল্যবোধের কোনো আলোচনা কি এগুলোতে থাকে না। বরং সমাজে যদি ভালো মানুষ বানাতে হয় তাহলে আমাদেরকে ধর্মের কাছে আসতে হয়। আর ধর্মের কথা যারা বলেন তারাই মানুষকে সবচেয়ে বেশি নৈতিকতার কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার পাঠ হয় না, স্কুল কলেজে নৈতিকতার পাঠ হয় না, বরং নৈতিকতার পাঠ হয় মসজিদগুলোতে অথবা মাদ্রাসাগুলোতে। ফলে যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা ব্যাপক পরিমাণে তারা বৈষম্যের শিকার। আমরা এই সমন্বয়কদেরকে বলবো বা যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলছি যে এই বৈষম্য দূর করতে হবে। যারা মাদ্রাসায় পড়ে তারা কি মেইন স্ট্রিম না? তারা কি সমাজের উল্লেখযোগ্য অংশ না? তারা কি লক্ষ লক্ষ নয়? এখানে কি লক্ষ লক্ষ মাদ্রাসা নাই? তাহলে যারা পড়ে তারা তো বৈষম্যের শিকার। কীভাবে বৈষম্যের শিকার? এক নম্বরে তারা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তথাকথিত, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আমরা, রাষ্ট্রের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন মাদ্রাসার ছাত্র ভর্তি হতে পারে বা সকল সাবজেক্টে কি তারা ভর্তি হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনি যদি বুয়েটের কথা বলেন বা মেডিকেল কলেজগুলোর কথা বলেন, সেখানে তো মাদ্রাসার ছাত্র ভর্তি হতে পারে না।
মাদ্রাসার ছাত্ররা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই সকল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে তারা ভর্তি হতে পারে না। এমনকি বিভিন্ন সাবজেক্টে তারা সবচেয়ে ভালো রেজাল্ট করার পরেও তাদেরকে সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না, একটি মাত্র কারণ তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। আবার যদি আমরা জবের চাকরির কথা বলি, বাংলাদেশের মানে পুরো প্রাক্তন সরকারগুলো তারা মাদ্রাসার ছাত্রদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের তাদের ডিগ্রিগুলোকে ইকুইভ্যালেন্স করে দিয়েছে মাস্টার্স ডিগ্রি, যেমন ধরুন কামিলকে করেছে মাস্টার্স ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স, এবং দাওরাকে করেছে ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স। কিন্তু এরা কি সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি সুবিধার ক্ষেত্রে তারা কি সত্যিগত স্বীকৃতি পেয়েছে? বরং এগুলো ছিল এক ধরনের স্বীকৃতি, যে স্বীকৃতিগুলো মানুষকে দেখানোর জন্য, অথবা এগুলো সব পলিটিক্যাল স্বীকৃতি ছিল। এগুলোর মানে বাস্তবে এগুলো কোনো স্বীকৃতির কোনো প্রভাব আমরা দেখতে পাই না। আমরা যদি মোস্ট কম্পিটিটিভ এক্সাম যদি বিসিএস এর কথা বলি, অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চাকরি বাকরিগুলোর কথা বলি, সেখানে কি এই সার্টিফিকেট নিয়ে কেউ গিয়ে সেখানে কম্পিটিশন আসতে পারবে? মোটে আসতে পারবে না। বরং ওইখানে তারা প্রাইমারি বা প্রিলিমিনারি এক্সামে তারা যাওয়ার জন্যই তারা যোগ্যতা অর্জন করে না, তাদেরকে ডাকা হয় না, বা তাদের সার্টিফিকেট থাকলে সেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এমনকি তারা যদি চাকরি বাকরিতে যায়, তাহলে তাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তাদেরকে কোনো বড় কোনো পোস্ট বা পজিশনে তাদেরকে চাকরি দেওয়া হয় না। রাষ্ট্রের বড় বড় যে সকল চাকরি বাকরিগুলোর কথা বলছি, সেখানে কতজন মাদ্রাসা ছাত্রকে আপনি পাবেন? খুবই 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 কম। যারা বিশ্ববিদ্যালয় থেকে আবার বড় বড় ডিগ্রি নিয়েছে, এইরকম ছাড়া অন্যদিকে আপনি এখানে পাবেন না। মানে এককভাবে শুধুমাত্র মাদ্রাসা সার্টিফিকেটের উপর ভিত্তি করে সেগুলো পাওয়া যায় না। অথচ মাদ্রাসা শিক্ষা কি পরিমাণ রিফর্ম করেছে আপনি দেখুন, রাষ্ট্র কি পরিমাণ তাদেরকে রিফর্ম করেছে, কিন্তু তারপরেও তাদেরকে দেওয়া হয় না। কেবল মাদ্রাসা সার্টিফিকেট ইত্যাদি নামে তাদেরকে তাদেরকে পেছনে রাখা হয়, ভালো সাবজেক্টগুলোতে তাদেরকে পড়তে দেওয়া হচ্ছে না। এই বিষয়টা আমরা দেখতে পাই। বৈষম্যের কিন্তু এটা দ্বিতীয় চিত্র। বৈষম্যের 3 নম্বর চিত্র, আমরা যদি ধরুন মিডিয়াগুলোর কথা যদি আমরা বলি, মিডিয়াতে মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদের লেভাস নিয়ে, অথবা তাদের মানে তাদের যে ইডিওলজি, এগুলোকে নিয়ে সেখানে কি তারা কাজ করতে পারে? ধরুন আপনি কতজন সংবাদ পাঠক বা পাঠিকাকে আপনি দেখবেন যে তাদের ড্রেস কোড নিয়ে, যে তারা বিশ্বাস করে, এগুলোকে নিয়ে সেখানে তারা সংবাদ পাঠ করতে পারবে, তারা কি হিজাব নিয়ে সংবাদ পাঠ করতে পারবে? বরং আমাদের দেশে তো এখন যারা যে সকল টেলিভিশন উপস্থাপক, অথবা ধরুন সেখানে যদি আমরা বলি সংবাদ পাঠক পাঠিকা, অথবা অন্যান্য যারা প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিয়ে থাকেন, সাংবাদিকতা করে থাকেন, তারা যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ, অথবা যদি তারা সালাম দিয়ে শুরু করেন, তখন তো তাদেরকে আপনার সেকেলে ধরা হয়, তাদেরকে প্রতিক্রিয়াশীল ধরা হয়, বরং এটা তাদের জন্য মাইনাস পয়েন্ট, তারা সেখানে যেতে পারে না। এমনকি আমরা বিভিন্ন জায়গায় দেখি প্রমোশন পর্যন্ত আটকে যায়, কারণ এই ব্যক্তি তিনি ইসলাম প্র্যাকটিস করেন। এগুলো দীর্ঘদিন চলে আসছিল, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই বৈষম্যগুলো থাকবে না। আমরা এই জন্য আপনাদের সামনে এটা নিয়ে আসতে চাই। যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে বা আলেম ওলামায়ে কেরাম, তারা কি সমাজে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? নিশ্চয়ই বড় বড় ভূমিকা তারা রাখেন, কিন্তু তাদেরকে কি সমাজে রিকগনাইজ করা হয়? অন্যদেরকে খুবই সাদা মনের মানুষ, অথবা ধরুন আপনারা অমক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইত্যাদির কারণে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রমোট করা হয়, এবং তাদেরকে সম্মাননা প্রদর্শন করা হয়। কিন্তু মাদ্রাসার অথবা যারা ওলামায়ে কেরাম, তাদের কন্ট্রিবিউশনের জন্য কি সমান হারে দেয়া হয়? আপনি ধরুন 21 পুরস্কারের কথাবার্তা বলি, অথবা ধরুন আমরা আরো অন্যান্য যত পুরস্কার আছে রাষ্ট্রীয়, এইরকম কয়টা পুরস্কারে মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, বা অথবা যারা আলেম ওলামায়ে কেরাম রয়েছেন, বা যারা দিন প্র্যাকটিস করেন, তাদেরকে সেখানে প্রমোট করা হয়? কতজনকে করা হয়? সেগুলো বরং তাদেরকে করাই হয় না। আমরা যদি মাদ্রাসাগুলোর কথা বলি, মাদ্রাসাগুলো, স্কুলগুলো বা কলেজগুলোকে যেভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে, ইউনিভার্সিটিগুলোকে, মাদ্রাসাগুলোকে কিভাবে প্যাট্রোনাইজ করা হয়? কোনো অবস্থায় সেগুলোকে করা হয় না। বরং আমরা যদি ভিন্ন একটা চিত্র দেখি, বরং এগুলোকে কিভাবে আরো কিভাবে সংকীর্ণ করা যায়, সেরকম পলিসি আমরা দীর্ঘদিন পর্যন্ত, গত 15-20 বছর পর্যন্ত সেরকম পলিসিগুলো আমরা দেখে এসেছি। বিশেষ করে গত 15-16 বছর তো আমরা সেই পলিসি দেখেছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন যে সকল জেনারেল সাবজেক্টগুলো আছে, কিন্তু ইসলামিক সাবজেক্টগুলো সেখানে কি আছে? নাই। আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন, সেখানে কিন্তু ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চায়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চায়, ফিক নিয়ে পড়তে চায়, হাদিস নিয়ে পড়তে চায়, তা কি আছে? প্রাইভেটে 1-2টা বিশ্ববিদ্যালয় সেগুলো করেছে, আর পাবলিক যদি আমরা দেখি, তাহলেও 1-2-3টা বিশ্ববিদ্যালয়, তাও সর্বোচ্চ ইসলামিক স্টাডিজ কোথাও কোথাও আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু তার বাইরে আর তো বহু সাবজেক্ট থাকতে পারে, সেগুলোতে সমান্তরালে উচ্চশিক্ষার প্রয়োজন নেই? সমাজে কি ওই সকল দায় বা ওই সকল দায়িত্বগুলো নাই? সেগুলো অবশ্যই আছে। কয়টা বিশ্ববিদ্যালয়, ধরুন ইসলামিক ফাইন্যান্সের আলাদা ডিপার্টমেন্ট আছে, ইসলামিক ব্যাংকিং এর আলাদা ডিপার্টমেন্ট আছে, বা ইসলামিক ইন্স্যুরেন্স নিয়ে আলাদা ডিপার্টমেন্ট আছে, বা এগুলোকে আমরা বলছি যে এগুলো তো বড় বড় জায়গা,
পলিটিক্যাল সায়েন্সের জন্য ইসলামিক পলিটিক্যাল সিস্টেম তো আছে আলাদা, তার জন্য তো বিশ্ববিদ্যালয়ে আলাদা সাবজেক্ট থাকতে পারতো, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই যে এই বৈষম্যের শিকার কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা বা মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা। এই সকল বৈষম্যগুলো সমাজে ব্যাপক পরিমাণে বিদ্যমান রয়েছে। আমাদের মসজিদগুলোকে ধরুন, আপনি যদি আমরা বিশ্ববিদ্যালয়ের প্যারালালি যদি আমরা বড় বড় মসজিদগুলোর কথা বলি অথবা বড় বড় মাদ্রাসাগুলোর কথা বলি, তাহলে তার মানে প্যারালালি কতগুলো এরকম প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বা আমাদের কতগুলো মসজিদকে জাতীয়করণ করা হয়েছে। বড় বড় মসজিদগুলোকে সেগুলোর প্রতি মানে রাষ্ট্র সেগুলোকে প্যাট্রোনাইজ করার ঠিক এরকম কি আছে, যতটুকু যেমন বাজেট, আমরা কি পরিমাণ বাজেট থাকে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কি পরিমাণ বাজেট থাকে, কিন্তু সরকারি বা সরকার যে সকল মসজিদগুলো পরিচালনা করেন বা যে সকল মাদ্রাসাগুলো সরকারি, সেগুলোতে এর কতটুকু মানে কত কম পরিমাণ বাজেট সেখানে আছে। এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো আপনি উদ্যোগ দেখতে পাবেন না। অন্যান্যদেরকে, সাধারণ শিক্ষিতদেরকে তাদেরকে অনেক স্কিল করার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিন্তু এখানে কি সেটা আছে? আপনি দেখবেন যে কি পরিমাণ মানে জেনারেল, এমনকি গানের কত চ্যানেল আছে, আপনি কার্টুনের চ্যানেল আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের চ্যানেল আছে আপনি দেখতে পাবেন যে এখানে নিউজের কি পরিমাণ চ্যানেল আছে, বিনোদনের চ্যানেল আছে, কিন্তু এখানে কি সত্যি করতে ইসলামের কয়টা চ্যানেল আছে? এবং ইসলামিক চ্যানেল যদি আমরা চাই তাকে আমাদেরকে দেওয়া হবে, তাকে দেয়া হয়। আমাদের ব্যাংকিংগুলো সেগুলো ব্যবসার কারণে সেগুলো ইসলামিক মানে তারা করেছে, আদৌ কিন্তু তারপরে প্রফেশনালি তো অন ইসলামিক ব্যাংকিংয়ের সংখ্যা অনেক অনেক বেশি। তারপর আমরা বলছি যে এই জায়গাটাতে ব্যবসার কারণে হয়তো এখানে আপনি বলবেন যে না, ইসলামিক ব্যাংকিং তো অনেক দেওয়া হয়েছে, কিন্তু ইসলামিক প্রিন্টিং মিডিয়াতে কতটুকু তাদেরকে মানে সুযোগ করে দেওয়া হয়েছে? এখানে সুযোগ সেই পরিমাণে একেবারে দেওয়া হয়নি। সে কারণে আমরা বলবো যে বাংলাদেশকে যদি আমাদের সত্যিকার অর্থে নতুন করে সাজাতে হয়, তাইলে যেই জায়গাগুলোতে এখনো বৈষম্য রয়ে গেছে সেই জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা রাষ্ট্র পরিচালনা যারা ধরুন এখন যারা রাজনীতি করছেন অথবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, সেখানে আপনি দেখুন তো কতজন যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, তাদের কতজনকে এখানে রিপ্রেজেন্টেশনে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়গুলোতে কতজন আছে যারা মাদ্রাসায় অথবা যারা ধরুন এই জেনারেল শিক্ষায় এর পাশাপাশি যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে, তাদেরকে কতজনকে, এখানে কি কোনো শিক্ষিত বা এখানে কি যোগ্য কোনো লোক নাই? বরং এমন ছাঁকুনি সিস্টেম সেখানে তৈরি করা হয়েছে যে যারা এই শিক্ষায় মানে শিক্ষিত হয়েছে তাদেরকে ওইখানে যেন তারা না যেতে পারে। আমরা প্রত্যেকটা জায়গায় তাদেরকে দেখবো যে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয় না। বুদ্ধিজীবী হিসেবে কাদেরকে এখানে প্রমোট করা হয়? কি ইসলামিক ঘরানায় কি বুদ্ধিজীবী নাই? সেখানে আপনি দেখবেন না। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে বলি, এখানে পরিচালনা করার ক্ষেত্রে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এত বছর পর্যন্ত? এবং আমরা কেন এই কথা বলছি, আবারও বলছি যে আমরা বলছি যে আপনারা যারা এখন নতুন করে দায়িত্ব নিচ্ছেন, আপনারা যেন এই জায়গাগুলো বোঝেন। যত বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক হোক বা প্রাইভেট হোক, পাবলিকগুলো তো আপনাদের নিয়ন্ত্রণে, প্রাইভেটও আপনাদের নিয়ন্ত্রণে, তো কারণ সেখানে ভিসি, প্রভিসি এবং ট্রেজারার এগুলো কিন্তু নিয়োগই দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে। এখানে বলুন তো কতজন আছে যারা মাদ্রাসায় অথবা যারা ইসলামিক ড্রেস কোড যারা মেনটেন করেন, কতজন সেখানে আছেন? এরকম লোকজনকে সেখানে দায়িত্ব দেওয়া হয় না, যারা হার্ডকোর ইসলাম প্রিন্সিপাল যারা প্র্যাকটিস করেন অথবা যারা ইসলামিক পড়াশোনা করেছেন এবং ইসলামিক ডিপার্টমেন্টগুলো যারা পরিচালনা করেন, সেটা ইসলামিক স্টাডিজ হতে পারে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে, এইরকম অথবা অন্যান্য ইসলামের ইতিহাস, সংস্কৃতি বা অন্যান্য জায়গা যারা আছে, এগুলোতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলর অথবা যদি আমরা ট্রেজারের কথা বলি অথবা ডিনের কথা বলি, কতজনকে এখান থেকে নেওয়া হয়? আমরা দেখবো একেবারেই নাই বলতে গেলে চলে, দুই একজন কদাচিৎ তাদেরকে সেখানে দেওয়া হয়েছে। ফলে এখানে কিন্তু ডিসক্রিমিনেশন আছে, আরো অনেক জায়গা আছে ডিসক্রিমিনেশনের, যে জায়গাগুলো আমরা জানি। বাংলাদেশের শ্রেষ্ঠ ধরুন এই যে মাহফিলগুলো হয়, এত মাহফিলগুলোতে কি মিডিয়ার কোনো কাভারেজ আছে? কিন্তু কনসার্টগুলোর মিডিয়ার কাভারেজ আছে। খেলার জন্য কি পরিমাণ আমরা দেখি যে বিনিয়োগ করা হচ্ছে, কিন্তু যারা দিনই পড়াশোনা করছেন তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য তাদের যে অঙ্গনগুলো আছে, এই অঙ্গনগুলোকে কতটুকু প্যাট্রোনাইজ করা হয়? আমরা একটা কোরআনের আলো নামে একটা প্রোগ্রাম করি প্রায় 16 বছর পর্যন্ত, এগুলো তো আমরা ঠিকমতো করতে পারি না, কারণ এগুলো ফান্ডের অভাবে এই সকল প্রোগ্রামগুলো হয় না। কিন্তু দেখুন গানের প্রোগ্রাম কি পরিমাণ আয়োজন করা হয়, এগুলোকে রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন থাকে। ফলে দিনই কার্যকলাপগুলোকে সর্বদাই বৈষম্যের চোখে দেখা হয়েছে। এখনো আমাদের যদি প্রায়োরিটি একেবারেই দুনিয়া হয় বা দিন এর কার্যকলাপ বা দিনই কার্যকলাপ বা দিন যারা প্র্যাকটিস করেন এবং প্রমোট করেন তাদেরকেও যে সাইডলাইনে রাখা হয়, তাহলে বৈষম্য কোনোদিনই দূর হবে না। আর বৈষম্য বিরোধী যে সমাজ আমরা তৈরি করতে চাই, বৈষম্য মুক্ত যে সমাজ আমরা তৈরি করতে চাই, এটা কেবলমাত্র আমাদের স্বপ্নই থেকে যাবে। আমরা অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে বা যারা আন্দোলন করেছেন, যারা সমন্বয়ক ছিলেন এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।